ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমসিকিউ। এই তৃতীয় অধ্যায়ে টোটাল আমরা এমসিকিউ করব 10 টাইপের। এই 10 টাইপের এমসিকিউ করলে আমরা তৃতীয় অধ্যায়ে যে কোনো নৈর্ব্যক্তিক সঠিকভাবে সমাধান করতে পারবো। এখানে আমি তৃতীয় অধ্যায়ের প্রথম নাম্বার যে নৈর্ব্যক্তিকটা রাখছি, অর্থাৎ প্রথম টাইপের যে নৈর্ব্যক্তিকটা রাখছি সেটা হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর গঠন, এই পরমাণুর গঠন সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হলে আগে আমাদের জানতে হবে পরমাণু জিনিসটা কি। পরমাণু জিনিসটা কি আমরা জানি, পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে। কয়টি মৌল স্যার? 118টি। 118টি। এই 118টি মৌলকে আবার দুটো টাইপে ভাগ করা হয়েছে। এই যে কিছু কিছু মৌল হচ্ছে কি প্রাকৃতিক মৌল, আবার কিছু মৌল হচ্ছে কৃত্রিম মৌল। এই প্রাকৃতিক মৌলের সংখ্যা হচ্ছে 98টি। প্রাকৃতিক মৌলের সংখ্যা কয়টি স্যার? 98টি। এবং কৃত্রিম মৌলের সংখ্যা হচ্ছে 118 থেকে 98টা বাদ দিলে বাকি পড়ে কয়টি স্যার? 20টি। এগুলা বলতেছি আমরা কৃত্রিম মৌল। তাহলে পর্যায় সারণীতে স্যার আমাদের মৌল রয়েছে কয়টি? টোটাল 118টি। এর মধ্যে প্রাকৃতিক মৌল হচ্ছে 98টি এবং কৃত্রিম মৌল হচ্ছে বাকি 20টি। এখন আমরা জানবো আসলে প্রাকৃতিক মৌল কাকে বলে। প্রকৃতিতে যে সকল মৌল পাওয়া যায় সেগুলো বলবো প্রাকৃতিক মৌল, অর্থাৎ ঈশ্বর বা আল্লাহ প্রদত্ত মৌল সমূহকে আমরা বলবো প্রাকৃতিক মৌল। এই প্রাকৃতিক মৌলের সংখ্যা হচ্ছে 98টি। এখন কৃত্রিম মৌল, এই কৃত্রিম বলতে আমরা কি বুঝি? মানুষের তৈরি যে সকল জিনিস সেগুলো বলবো আমরা কৃত্রিম। এখন কৃত্রিম মৌল বলতে আমরা বুঝবো মানুষের তৈরি মৌল। তাহলে মানুষের তৈরি মৌল কয়টি? 20টি। এটা যদি আমরা ভালোভাবে বলতে চাই তাহলে এমন হবে যে গবেষণাগারে যে সকল মৌল তৈরি করা হয় সেগুলোকে আমরা কৃত্রিম মৌল বলবো। তাহলে কৃত্রিম মৌলের সংখ্যা হচ্ছে কয়টি স্যার? 20টি। এখন এই যে আমরা জানলাম যে পর্যায় সারণীতে মোট মৌল কয়টি স্যার? 118টি। এই 118টিকে এই প্রত্যেকটিকে আরেকটি কি বলা হয়? পরমাণু বলা হয়। কি বলা হয় স্যার? পরমাণু বলা হয়। এখন এই যে পরমাণুতে আমাদের কণিকা রয়েছে 3টি। এটা মুখস্থ রাখতে হবে যে পরমাণুর প্রধান কণিকা হচ্ছে 3টি। এগুলো হচ্ছে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন। প্রোটন, এক নাম্বার প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন। 3 নাম্বার হচ্ছে কি স্যার? আমার নিউট্রন। এই প্রোটনকে প্রকাশ করা হয় হচ্ছে কি দ্বারা? পি দ্বারা। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই মাইনাস দ্বারা, আর নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা। এই যে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, এদের বাড়তি জিনিস আমরা আরো জানবো। এখানে হচ্ছে এদের ভর জানবো আর এদের কি জানবো? চার্জ জানবো। এই দুটো বিষয় জানবো, এদের ভর আর চার্জ। তো এই যে প্রোটনের ভর আর চার্জের কথা যদি আমরা বলি, আমরা মনে রাখবো প্রোটনের ভর আছে। এই যে প্রোটন আর নিউট্রনের ভর আছে। এই প্রোটনের ভর কি আছে? এই নিউট্রনের ভর হচ্ছে আছে। প্রোটন আর এই যে প্রোটনের ভর আছে, নিউট্রনের ভরও আছে। এখন এই ইলেকট্রনের ভর, ওখানে বইয়ে বলা আছে ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে শূন্য। তাহলে এর ভর হচ্ছে কি স্যার? শূন্য। এর ভর শূন্য। এর আছে, এরও আছে। এরপর চার্জ, এই আছে বলতে এই যে আমাদের একটা বক্স দেওয়া আছে, সেখানে ভর দেওয়া আছে আপেক্ষিক ভর এর 1, এরও হচ্ছে কি 1, আর এর হচ্ছে আপেক্ষিক ভর কি 0। তাহলে আমরা এটা জানলাম যে প্রোটনকে প্রকাশ করা হয় স্যার পি দ্বারা, ইলেকট্রনকে ই দ্বারা এবং নিউট্রনকে এম দ্বারা। তাহলে প্রোটনের ভর আছে কত? 1, আপেক্ষিক ভরের কথা বলতেছি। ইলেকট্রনের আপেক্ষিক ভর কি 0। তবে ইলেকট্রনের ভর এত নগণ্য যে এর ধরা যায় না। মান হিসেবে আমরা কি নিতে পারি? 0 নিতে পারি। এর মান এত ছোট বা এত নগণ্য যে এর মানটা আমরা কি ধরে নেই? 0 ধরে নেই। নিউট্রনের ভর কি আছে? এই আপেক্ষিক ভর দেওয়া আছে নিউট্রনের 1। তাহলে এটা থেকে আমরা এটা মনে রাখবো যে প্রোটন আর নিউট্রনের ভর আছে আর ইলেকট্রনের ভর নাই। চার্জ, এই প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, এই প্রোটনের চার্জ হচ্ছে প্লাস অর্থাৎ কি ধনাত্মক। এই ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস অর্থাৎ কি ঋণাত্মক। এই নিউট্রনের চার্জ হবে নিরপেক্ষ অর্থাৎ কি 0। এখন এখানে আমরা জানবো প্রোটন ও ইলেকট্রনের চার্জ আছে আর নিউট্রনের চার্জ নাই। এখন আমরা একটা পরমাণুর গঠন
তৈরি করব। আমরা প্রথমত জানবো আসলে একটা পরমাণুর অংশ কয়টা থাকে। একটা পরমাণুর অংশ থাকে দুইটা, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে কক্ষপথ। এখন একটা পরমাণুর গঠন আমরা এখানে অঙ্কন করব। পরমাণুর গঠন, এই যে একটা পরমাণুর এটা হচ্ছে এই প্লাস চিহ্ন দিলাম, এটা হচ্ছে আর কি নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে কি তৃতীয় কক্ষপথ। তো পরমাণু অংশ দুইটা কি কি, এই যে আমি একটা গোল চিহ্ন দিয়ে প্লাস চিহ্ন দিয়েছি, এইটার নাম হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। এটার নাম কি স্যার? নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। এটার নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এই যে একটা দুইটা তিনটা এগুলা বলতেছি, এগুলা প্রত্যেকটাই এক একটা হচ্ছে কি শক্তি স্তর বা কক্ষপথ। এগুলোর নাম হচ্ছে কি শক্তি স্তর বা কক্ষপথ। কক্ষপথ। তাহলে আমরা দুটো অংশ পাইছি, যে একটা পরমাণুর কয়টা অংশ থাকে? দুইটা অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে কি কক্ষপথ। এখন আমাদের আরো জানতে হবে যে এই নিউক্লিয়াসে কে কে থাকে আর কক্ষপথে কে কে থাকে। আমরা জানি এই যে তিনটা কণিকার ভেতর, এখন এই পরমাণুতে এই তিনটা কণিকা কিভাবে থাকে বা কোথায় থাকে। এই যে এখানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে থাকে দুইটা কণিকা, সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। আর এই যে কক্ষপথ গুলা দেখতেছো, এই কক্ষপথে থাকে ইলেকট্রন। এই ইলেকট্রন এভাবে দেওয়া হয় ইলেকট্রনের চিহ্ন, তো আমি এটা মার্ক করে দিলাম যে এটা হচ্ছে কি ইলেকট্রন, মানে কি ই মাইনাস, এটা হচ্ছে ইলেকট্রন। তো আমরা মনে রাখবো যে পরমাণুতে তিনটি কণিকা থাকে, এগুলো হলো প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন। এদের মধ্যে প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করে এবং ইলেকট্রন কক্ষপথে অবস্থান করে। এখন আমরা আরেকটা বিষয় জানবো যে আসলে আমাদের যে এই নিউক্লিয়াসটা দিয়েছি, এই নিউক্লিয়াসটা হচ্ছে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট। এই নিউক্লিয়াসটা এই ধনাত্মক চার্জ দেওয়ার কারণটা কি? এখন আমরা সিম্পল ভাবে চিন্তা করব যে নিউক্লিয়াসের ভেতরে কে কে থাকে, প্রোটন আর নিউট্রন। যেহেতু আমাদের নিউক্লিয়াসের চার্জের কথা বলছে, তাহলে আমরা দেখবো যে নিউক্লিয়াসের ভেতর যে কণিকাগুলো আছে সেগুলোর চার্জ কি আছে, সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা বের করতে পারবো নিউক্লিয়াসকে ধনাত্মক চার্জ বিশিষ্ট বলা হয় কেন, অর্থাৎ নিউক্লিয়াসে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে কেন। এখন দেখেন নিউক্লিয়াসের ভেতর থাকে প্রোটন আর নিউট্রন। আমরা জানি এই আগে শিখছি আমরা চার্জ, এই প্রোটনের চার্জ হচ্ছে কি প্লাস আর নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ কি জিরো। এখন একটু চিন্তা করি যে নিউট্রনের চার্জ যদি জিরো বা নিরপেক্ষ হয়, তাহলে এখানে কি আর কোনো চার্জের ভূমিকা আছে? আর চার্জের মান তো জিরো, তার মানে আর কোনো চার্জের ভূমিকা নাই। তাহলে প্রোটনের চার্জ যেহেতু প্লাস, এই কারণে এই নিউক্লিয়াসকে আমরা কি ধনাত্মক চার্জ বিশিষ্ট বলবো। এই কারণে এই নিউক্লিয়াসকে ধনাত্মক চার্জ বিশিষ্ট বলা হয়। এখন আরেকটা বিষয় জানবো আবারও, যে পরমাণুর ভর। পরমাণুর ভর এইখানে আমরা দেখতেছি যে আমরা একটা কণিকার কয়টা, একটা পরমাণুতে কয়টা কণিকা পাইছি? তিনটা কণিকা পাইছি। এখন চিন্তা করব তিনটা কণিকার ভেতর, যেহেতু আমরা ভর নিয়ে আলোচনা করছি, তাহলে তিনটা কণিকার ভেতর কার ভর নাই। এখানে আমরা দেখাইছি যে আপেক্ষিকভাবে কার ভর শূন্য, ইলেকট্রনের ভর শূন্য, আর প্রোটন আর নিউট্রনের ভর আছে। তাহলে আমরা বলতে পারি একটি পরমাণুতে তিনটি কণিকা আছে, এগুলো হলো প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন। এখন চিন্তা করব এই তিনটার ভেতর কার ভর নাই? ইলেকট্রনের ভর নাই। তাহলে আমরা বলবো আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য। আমরা জানি কিন্তু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য। তাহলে আপেক্ষিকভাবে যদি ইলেকট্রনের ভর শূন্য হয়, তাহলে প্রোটন আর নিউট্রনের ভরে হচ্ছে পরমাণুর ভর। এই প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করায় এই নিউক্লিয়াসের ভরকেই আমরা পরমাণু ভর হিসেবে বিবেচনা করব। আমরা যদি এই পরমাণু সম্পর্কে এতটুকু আলোচনা বুঝে যাই, তাহলে আমরা এই পরমাণুর বেসিকটা বুঝে গেছি। এখন আসলে আমরা যে এতক্ষণ ধরে পরমাণু পড়তেছি, আসলে আসলে জিনিসটা পরমাণু জিনিসটা কি, পরমাণু জিনিসটা কি। তো পরমাণু এই সংখ্যাটা বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে এমন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। তো পরমাণু আর অণু, এখানে আমরা দুটো জিনিস বুঝবো, পরমাণু আর অণু। দেখো পরমাণু আর এইদিকে হচ্ছে কি অণু, এটা হচ্ছে পরমাণু, অণু, পরমাণু, অণু। একটু লক্ষ্য করি, পরমাণু, পরমাণু মানে বুঝবো সিম্পল ভাবে, পরমাণু মানে বুঝবো একটা জিনিস। কটা জিনিস? একটা জিনিস। আর অণু বলতে বুঝবো একের অধিক। এখন আমরা লক্ষ্য করি, আমরা যদি পরমাণুর দিকে খেয়াল রাখি, আমাদের পরমাণু যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, যে কোনো একটা পরমাণু, যেমন হাইড্রোজেন। এখানে দেখবো হাইড্রোজেন কয়টা আছে, এখানে কিন্তু হাইড্রোজেন আছে একটা। আমরা এগুলা কিভাবে বুঝবো? এখন একটা পরমাণু নিচে যদি আমি এখানে 2 দেই, তখন এই যে হাইড্রোজেন কয়টা হলো স্যার? নিচে যেহেতু 2, তাহলে বলবো হাইড্রোজেন স্যার হইছে 2টা। এখন তাহলে আমরা বুঝলাম এই যে একটা প্রতীকের নিচের সংখ্যাটা পরমাণুর সংখ্যা নির্দেশ করে,
আবার অন্য একটা ঘটনাও ঘটতে পারে, এর সামনেও যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। এখন এই অবস্থায় আমি পরমাণুর সংখ্যা কত বলবো? এখন আমরা কি করব, এই সামনের সংখ্যা নিচের সংখ্যাটা গুণ করব, গুণ করে যত পাবো সেটা হবে পরমাণুর সংখ্যা। তাহলে এই অবস্থায় হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত? 4। মানে হাইড্রোজেনের 4টা পরমাণু রয়েছে এখানে। আমরা মনে রাখবো যে যখন একটা জিনিস থাকবে তখন সেটা বলবো আমরা পরমাণু, আর যখন একের অধিক থাকবে সেটা বলবো আমরা অণু। তো আমরা এখানে লক্ষ্য করি, আমি যখন শুধু হাইড্রোজেনকে লিখছিলাম, আমি যখন শুধু এই হাইড্রোজেনকে লিখছিলাম, এখানে হাইড্রোজেন স্যার কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা? একটা। আমি বলছিলাম যে একটা মানে কি? পরমাণু। আর একের অধিক, এখানে যদি আমি হাইড্রোজেন অণু আকারে লিখি, এটা হচ্ছে হাইড্রোজেনকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে হাইড্রোজেন অণু আকারে আছে, কারণ একের অধিক। একের অধিক এখানে কয়টা আছে? দুইটা। একের বেশি হইলে আমরা বলি একের অধিক, দুই বা, এটা এভাবে বলা যায় দুই বা ততোধিক। এখানে যদি দুই বা ততোধিক অর্থাৎ একের অধিক পরমাণু থাকে তখন এটা বলতে পারবো আমি অণু। তাহলে এটা বিষয় কি ক্লিয়ার, যে এখানে একটা মানে কি? পরমাণু, আর একের অধিক মানে কি? অণু। এখন পরমাণু কি আর অণু কি, এই দুটো জিনিস আমাদের মুখস্থ করতে হবে। তো এখানে পরমাণু, আমি আগেও বলছি, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। আর এখানে অণু, অণু কাকে বলে এটাও বইয়ে দেওয়া আছে সুন্দর করে, যে দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠিত হয়। পরস্পরের সাথে যুক্ত হয়ে কি গঠিত হয় স্যার? অণু গঠিত হয়। এটা হচ্ছে পরমাণু আর এটা হচ্ছে অণু। এই পরমাণু আর অণুর ভেতর পার্থক্য হচ্ছে এতটুকুই। তো আমাদের এই যে টাইপ 1 এর নৈপত্তিকটা এতটুকুই আমরা সমাধান করলাম। তো এতটুকু জানলে আমাদের এখানে অনেক কিছু নৈপত্তিক আছে এখানে পরমাণুর গঠনে। তো আমরা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে এই নৈপত্তিকগুলো সমাধান করব, আমাদের কাজে আসবে। এখানে আমরা টোটাল 10টা নৈপত্তিক সমাধান করব, 10 টাইপের। এই 10টা নৈপত্তিক সমাধান করতে পারলে আমরা সবগুলা তৃতীয় অধ্যায়ের সকল ধরনের এমসিকিউ আমরা সমাধান করতে পারবো। এখন এই যে টাইপ 2 এ আমার যে এমসিকিউটা রাখা হয়েছে সেটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভর, শুধু এটা আণবিক ভর বললে ভুল হবে, এটা বলা হয় পারমাণবিক ভরও বলা যাবে, কিন্তু আমরা মেইনলি শিখবো হচ্ছে আণবিক ভর। এখন প্রথমত আমরা একটা জিনিস মুখস্থ রাখতে হবে আমাদের, যে আসলে এখানে পরমাণুও হইতে পারে, অণুও হইতে পারে। তো এই যে পরমাণুর ক্ষেত্রে আমরা মনে রাখবো কি হয়? পারমাণবিক ভর। কি হয় স্যার? পারমাণবিক ভর। পরমাণুর ক্ষেত্রে হয় কি? পারমাণবিক ভর। আর যদি অণু হয়, এই অণুর ক্ষেত্রে হয় আণবিক ভর। এই অণুর ক্ষেত্রে হয় কি স্যার? আণবিক ভর। অণুর ক্ষেত্রে হয় আণবিক ভর। এখন আমরা এই দুটো বিষয় আগে ক্লিয়ার করব। পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, এই দুটো বিষয় আমাদের মুখস্থ রাখতে হবে, যে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর আর অণুর ক্ষেত্রে হচ্ছে আণবিক ভর। এখন আমরা জানি স্যার পরমাণু কোনগুলা আর অণু কোনগুলা। একটু আগে 1 নম্বর টাইপে আমরা শিখে আসছি পরমাণু কি আর অণু কি। পরমাণুর কিরকম চেহারা থাকবে, অণুর কিরকম চেহারা থাকবে। একটু আবার বলতেছি, পরমাণু মানে একটা জিনিস আর অণু মানে একের অধিক জিনিস। এখন আমরা লক্ষ্য করি, যদি আমি এখানে ও নেই, ওতে হচ্ছে কি আমার অক্সিজেন। এখানে অক্সিজেন কয়টা আছে? একটা। আর এখানে যদি আমি কি নেই? O2 নেই, এখানে অক্সিজেন আছে কয়টা? দুইটা। তাহলে এইখানে এটা যেহেতু একটা আছে তাহলে এটা বলবো আমরা পরমাণু, যেমন এর ক্ষেত্রে যে ভরটা আসবে এটা বলবো আমরা পারমাণবিক ভর। আর এর যেহেতু অণু, এর ক্ষেত্রে যে ভরটা আমি পাবো সেটা হচ্ছে কি বলবো আমরা? আণবিক ভর। এখন আমরা পারমাণবিক ভর আর আণবিক ভর বের করার ট্রাই করব। এখানে পারমাণবিক ভর আর আণবিক ভর, ডাস্টারটা খুলে গেল। পারমাণবিক ভর আর আণবিক ভর। এখানে একটা পরমাণু দেই কার্বন। কার্বন কার্বন একাই, যেহেতু এটা হচ্ছে পরমাণু, পরমাণুর ক্ষেত্রে কি ভর স্যার? পারমাণবিক ভর। তা কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। আমরা জানি যদি পারমাণবিক সংখ্যাটা যদি জোড় হয় তাহলে পারমাণবিক ভর হয় ডাবল। তাহলে 6 দুগুণে কত হবে স্যার? 12। এটা যেহেতু আমার পরমাণু, এই যে ভরটা পাবো এটা বলবো আমরা কি? পারমাণবিক ভর। এটা কি বলবো স্যার? পারমাণবিক ভর। এখন এখানে যদি আমি লিখি কার্বন CO2, মানে এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। এখন এটার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই আণবিক ভর, তাহলে এটা হচ্ছে অণু। এই আণবিক ভরটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো এখানে কার্বন, কার্বন হচ্ছে 6, 6 দুগুণে কত? 12। একটু আগে জানলাম কার্বন 6 দুগুণে কত? 12।
কার্বনের পরমাণুর সংখ্যা কয়টা? এখানে কার্বন পরমাণুর সংখ্যা একটা, কারণ কার্বনের নিচে কোনো নাই মানে আমি ধরে নিব কত? এক। তাহলে কার্বন পরমাণুর সংখ্যা কত? এক। আমরা মনে রাখবো এরকম পাশাপাশি পরমাণু হইলে আমরা কি করব? যোগ করব। আর যদি পরমাণুর সংখ্যা হয় তাহলে করব গুণ। এটা একদম মনে রাখতে হবে যে পাশাপাশি পরমাণু যোগ করতে হবে আর পরমাণুর সংখ্যা গুণ করতে হবে। যেমন এখানে কার্বন একটা ছিল, আমি কার্বন এই যে 12, এই একটার জন্য এই যে 12 নিয়ে আসলাম। এখন কার্বনের কাজ আমার শেষ, কার্বন পরমাণু একটা, এখানে এক গুণ দেওয়ার কোনো দরকার নাই, দিব না, দিলেও যা না দিলেও তা। পাশের পরমাণুটা এখন দেখি, এই যে পাশের পরমাণু মানে পিক প্লাস, এখানে কি অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 8, যেহেতু জোর 8 দুগুণে কত হবে? 16। এই যে জোর বিজোড় এইটা আমাদের মিলে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোতে, বাকিদের কিন্তু আর মিলে না। তো আমাদের নিয়মটা এমন, যদি পারমাণবিক সংখ্যা জোর হয় তাহলে আমরা কি ডাবল করে পারমাণবিক ভর বের করতে পারি, আর যদি বেজোড় হয় তাহলে ডাবল করে 1 যোগ করতে পারি। এই 1 থেকে 20-এর ভেতর আমাদের 3টা মৌল ব্যতিক্রম আছে। একটা হচ্ছে বেরিলিয়াম, যেহেতু 4 দুগুণে কত হওয়ার কথা? 8 হওয়ার কথা। এখানে বেরিলিয়াম হয় 9। এখন এই যে নাইট্রোজেন একটা পরমাণু আছে, এর পারমাণবিক সংখ্যা কিন্তু 7 দুগুণে 14 আর একে 15 হওয়ার কথা, যেহেতু বেজোড় ডাবল করে 1 যোগ, 7 দুগুণে 14 আর একে 15। আর একটা হচ্ছে আমাদের আর্গন, 18 দুগুণে 36 হওয়ার কথা, জোর যেহেতু দ্বিগুণ করবো, 18 দুগুণে কত? 36, কিন্তু এ হয় কত? 40। আমরা এই 3টা মৌল মুখস্থ করে নিব। আর বাকি কিন্তু 1 থেকে 20 পর্যন্ত বাকি যে 17টা মৌল থাকে এখনো, ওগুলা কিন্তু জোর হলে ডাবল, বেজোড় হলে ডাবল করে 1 যোগ। দেখো আবার চলে যাই, পাশাপাশি পরমাণু মানে যোগ দিয়ে লিখছি। অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টা? স্যার 2টা, এই গুণন কত? 2, এটা ব্র্যাকেটের ভিতর রাখলাম। এটা যেহেতু অক্সিজেনের, এই 2টা মিলে অক্সিজেন, তো এগুলা কি ব্র্যাকেটের ভিতর রাখলাম। এখন দেখো 12 করতে কত? 12 প্লাস করতে প্লাস, তাহলে 16 দুগুণে কত? 32। তাহলে 2 আর 2 কত? 4, 3 আর 1 কত? 4। তাহলে আমি কার্বন ডাই অক্সাইডে কত পাইলাম? ভরটা 44। তো এই ভরটাকে আমি কি বলবো? আণবিক ভর। এই ভরটাকে কি বলবো স্যার? আমি আণবিক ভর, কারণ এটা হচ্ছে অণু বা এটা একটা যৌগ বলতে পারি। অণু বা যৌগের ক্ষেত্রে কি হয়? আণবিক ভর। তাহলে এটা হচ্ছে কি আমার আণবিক ভর, আর এটা হচ্ছে আমার কি? পারমাণবিক ভর। এখন আমরা বড় মৌলের একটু আণবিক ভর বের করা ট্রাই করি। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ছোট, যেমন একটা অ্যাসিড নেই, সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোজেন সালফেট। এটা এখন দেখবো। এটা যেহেতু আমাদের অণু বা যৌগ, এটার বের হবে কি ভর? আণবিক ভর। এটার আণবিক ভর আমরা কেমনে বের করবো? দেখো হাইড্রোজেন, এর পারমাণবিক সংখ্যা 1, এর ভর সংখ্যা 1। আমি ভর সংখ্যাটা লিখলাম। এখন এইখানে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে স্যার? দেখেন হাইড্রোজেন নিচে কত আছে? 2। তাহলে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা স্যার? 2টা। তাহলে এই যে 2টা নিয়ে নিই। যেহেতু এই যে হাইড্রোজেনের এই 2টা, তাহলে ব্র্যাকেটের ভেতর নিয়ে নেই যে পুরোটা হচ্ছে হাইড্রোজেনের কাজ শেষ হলে এখন আমি করবো কার কাজটা? সালফারের। যেহেতু পাশাপাশি পরমাণু তাহলে যোগ করব। এখন সালফার আমার পারমাণবিক সংখ্যা 16, জোর 16 দুগুণে কত? 32। 16 দুগুণে কত স্যার? 32। এই যে আবার সালফারের পরমাণুর সংখ্যা একটা, এটা লিখে দিছি, গুণ 1 দেওয়ার দরকার নাই। পাশাপাশি পরমাণুতে যাই, এই যে প্লাস চিহ্ন দিলাম। অক্সিজেন 8 দুগুণে কত? 16। তাহলে 16 গুণন পরমাণুর সংখ্যার কত? 4। দেখেন অক্সিজেন নিচে কত আছে? 4। তো এটা পুরোটা একটা এরকম ব্র্যাকেট ক্লোজ করে নিব। দেখেন 2 1 2 প্লাস করতে প্লাস, 32 করতে 32, এর ব্র্যাকেটের মান আছে 4 6 24 4, হাতে হইলে কত আমার? 2। 4 1 4, 4 আর 2 5 6, সরি 4 আর 2 6। এখন দেখো যোগ করি, 4 আর 2 6, আর 2 6 আর 2 8, 6 আর 3 কত? 9। কত বের হলো? 98। এই যে 98 বের হইলো, এটা বলবো আমরা কি? আণবিক ভর। যেহেতু এটা হচ্ছে অণু, এটার ক্ষেত্রে এটা বলবো আমরা আণবিক ভর। এভাবে প্রত্যেকটা মৌলের আমরা আণবিক ভর বের করতে পারি। এবং কিছু কিছু মৌল আছে এরকম আণবিক ভর বের করে নিলাম, এটাই আমাদের শেষ। দেখো এই যে কপার সালফেট, এর সাথে কত অণু পানি? 5 অণু পানি। এখন এইরকম থাকলে স্যার আমরা কিভাবে আণবিক ভর বের করব? এটা একটু মনোযোগ দাও, অনেক ইজি আছে। এখানে প্রথমত বের করব ভিন্ন ভিন্ন পরমাণু আছে কয়টা, এখন দেখো এখানে কপার আছে, এই সালফার আছে, অক্সিজেন আছে, এইখানে অক্সিজেন আছে, এইখানে অক্সিজেন আছে, আর হাইড্রোজেন আছে। তাহলে 1টা 2টা 3টা 4টা, 4টা ভিন্ন ভিন্ন পরমাণু আছে। এই চারটা ভিন্ন ভিন্ন পরমাণু আছে। এখন আমরা গুনবো যে আসলে টোটাল কয়টা করে আছে। দেখো এই যে কপার আছে, কপার কিন্তু টোটাল আছে দেখো কয়টা? 1টা। এখানে একটা কপার, সিউতে কপার, এখানে একটা, আর কোথাও কিন্তু কপার নাই। তাহলে কপার আমরা জানি 63.5, কপার জানি কত? 63.5। এখন সালফার 16 দুগুণে কত হয়?
32 আর পরমাণুর সংখ্যা সালফারের এইখানে একটা, বাকি কোথাও আর সালফার নাই। এখন দেখেন অক্সিজেন এখানে কয়টা স্যার? 4টা। এখন এইখানে অক্সিজেন আছে, এর নিচে কোনো পরমাণুর সংখ্যা নাই, কিন্তু সামনে কত আছে? 5। আমরা জানি সামনেরটা বা নিচেরটা এটা পরমাণুর সংখ্যা বোঝায়। তাহলে অক্সিজেনের সামনে 5 মানে অক্সিজেনের পরমাণু এখানে কয়টা আছে? 5টা। এখানে কয়টা? 5টা। আর এখানে ছিল কয়টা? 4টা। তাহলে 5 আর 4 এর টোটাল হলো কয়টা? 9টা। যেহেতু সালফার শেষ করে এখন আমরা অক্সিজেনে যাচ্ছি, পাশাপাশি পরমাণু ওই করে কি দিলাম? যোগ দিলাম। এখন অক্সিজেন আমার কটা হলো? 9টা। অক্সিজেন হচ্ছে 8 দুগুণ 16 গুণন কত? 9। এটা ব্র্যাকেটের ভেতর নিয়ে নিলাম, যেহেতু অক্সিজেনের ক্ষেত্রে আবার ব্র্যাকেটের ভেতর নিলাম। এখন দেখো বাকি পড়লো কি? হাইড্রোজেন। তাহলে পাশাপাশি পরমাণু মানে আবার প্লাস, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। এখন হাইড্রোজেনের আমরা সংখ্যা দেখি কত। হাইড্রোজেনের এই নিচে 2 আর সামনে কত? 5। এই নিচে 2 আর সামনে 5। আমরা জানি সামনেরটা নিচেরটা কি করা হয়? গুণ করা হয়। গুণ করে কি পরমাণুর সংখ্যা বিচার করা হয়। 5 দুগুণ কত? 10। তাহলে 1 গুণন 10। এখন এগুলো আমরা গুণ করে কি করে দিব? যোগ করে দিব। 63.5 প্লাস 32 প্লাস 6 লং 54, 4 হাতে হইল 5, 9 একে 9, 9 আর 5 হচ্ছে আমার 14, প্লাস করতে প্লাস 2000 কে কত? 10। এখন যোগ করি, এখানে আমার 10, এখানে 144, এখানে 32, এখন 63.5। এটা যোগ করে কত আসে দেখি। 0 4, 4 আর 2 কত? 6, 6 আর 3 কত? 9। এই যে আমি 9 দিলাম এখানে। এরপর হাতে কিন্তু আমার নাই, এই যে 1 আর 4 কত? 5, 5 আর 3 কত? 8, 8 আর 6 কত? 14, 14 কিন্তু 4, হাতে হইলো আমার কত? 1। এখানে এই 2 ঘরে শেষ, এই 2 ঘরে শেষ, এখানে বাকি আছে 1 আর হাতে আমার কি ছিল? 1, 1 আর 1 কত? 2, 249। এই যে 0.5 করতে, এই যে 0.5, তার মানে এটা হলো আমার অ্যান্সার। এটা সর্বশেষ আমার, এটা হলো আমার অ্যান্সার। তাহলে কপার সালফেটের সাথে 5 অণু পানি ছিল, এটা কি? এটা একটা অণু আছে, এটা হলো কি? আর আণবিক ভর। তাহলে আমরা সিম্পল অবস্থায় জানলাম, এই যে যদি যৌগ অবস্থায় থাকে কিভাবে বের করা হয়, আবার যদি যৌগের সাথে এখন এরকম পানির অণুযুক্ত থাকে কিভাবে বের করা হয়, আর একটা জানবো। আর এক ধরনের জানলে আমাদের সব ধরনের আণবিক ভর বের করা শেষ। আমরা যে কোনো মৌলের বা অণুর আণবিক ভর বের করতে পারবো। এখন আমরা যে কোনো একটা শ্রেণী, যেমন আমরা একাদশ অধ্যায়ে জীবাশ্ম জ্বালানিতে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো পড়েছি। এখন আমি প্রোপেনের সংখ্যা লিখব। কি? প্রোপেন। প্রোপেনের সংখ্যা যেমন CH3 বন্ড CH2 বন্ড CH3, এটা হচ্ছে প্রোপেনের সংকেত। প্রোপ মানে কার্বন সংখ্যা হচ্ছে 3, দেখেন 1 2 3, কার্বন সংখ্যা 3। অ্যালকেন যেহেতু দেখেন একক বন্ধন, তো এটা হচ্ছে কি? এটা কার সংকেত? প্রোপেনের সংকেত। তো এটা যদি প্রোপেনের সংকেত হয়, এটার বলতেছে এটার আণবিক ভর বের করো। এখন আমরা কিভাবে আণবিক ভর বের করব? এইটা থেকে আমরা একটা শর্টকাট ফর্মুলা নিয়ে আসবো। দেখো এখানে দেখবো কে কয়টা আছে। এখানে ভিন্ন ভিন্ন পরমাণু আছে 2টা, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন, তাছাড়া আর কিন্তু কোনো ভিন্ন পরমাণু নাই। এখানে কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা, তাহলে কার্বন সংখ্যা কয়টা? 3টা। এই যে কার্বন, এই যে 3 দিলাম। এখন দেখি হাইড্রোজেন কয়টা আছে? এইখানে 3টা আর এইখানে 2টা, 3 আর 2 কত হয়? 5, 5 আর 3 কত হয়? 8। এই যে হাইড্রোজেন কত? 8। তাহলে আমরা ছোট একটা চেহারা বের করে নিলাম। এখন এইটার আণবিক ভর বের করতে পারবো কিনা দেখো। কার্বনের আণবিক ভর মানে এখানে বসাবো, অর্থাৎ কত গুণ? 3 গুণ। পাশাপাশি মানে যোগ, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 বসাবো, পরমাণুর সংখ্যা 8 কি করে নিব? গুণ করে নিব। তো এত বড় যদি থাকে আমরা এভাবে ছোট করে নিব, এরপর আণবিক ভর বের করে নিব। কার্বন 6 দুগুণে 12, পরমাণু সংখ্যা 3 গুণ, পাশাপাশি পরমাণু যোগ, হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 1 গুণের পরমাণুর সংখ্যা হচ্ছে 8। তো ফাইনালি আমি কি পাইলাম? 3 বারে হচ্ছে স্যার কত? 36 প্লাস 8 একে 8, তখন 8 আর 6 হচ্ছে 14, 4 হাতে হলো 1, 3 আর একে 4, তাহলে কত করে এলো? 44। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এইরকম যদি থাকে তাহলে আমরা এইভাবে ছোট করে নিয়ে আর আণবিক ভর বের করে দিব। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা 2টা টাইপ আলোচনা করছি, একটা হচ্ছে টাইপ 1 পরমাণুর গঠন আর একটা হচ্ছে আণবিক ভর। তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, অবশ্যই বুঝবা। আর আমি এই যে আরো যে 8টা টাইপ আছে, আর পরবর্তী ক্লাসে আমি এই 8টা টাইপের অঙ্ক সমাধান করে দিব। তো তোমরা ভালোভাবে করো, অবশ্যই এগুলা থেকেই কমন আসবে। এই 10টা টাইপ করতে পারলে আমরা A to Z তৃতীয় অধ্যায়ের যে কোনো নৈর্ব্যক্তিক সমাধান করতে পারবো।